পরিবারের একটা বাচ্চা মারা গেলেই তো সেই কষ্ট যে কত বিরাট, আর সেইখানে আমাদের কয়েক ঘন্টার মধ্যে 6টা বেবি মারা গেছে। এটার যে কি কষ্ট সেটা তো আপনারা নিশ্চয়ই আপনারাও আমাদের মতোই শেয়ার করেন, যেহেতু আমরা এর সাথে জড়িত। সেই কষ্ট শেয়ার করার জন্য আসা। তবে এই কষ্ট শেয়ার করতে গিয়ে আমরা কিছু অভিজ্ঞতাও আমাদের হয়েছে, আমরা এখনও সেই অভিজ্ঞতার মাঝখান দিয়েই যাচ্ছি, এবং তাই আমরা মনে করতেছি যে আমাদের এই অভিজ্ঞতাটা আমাদের মধ্যে শেয়ার না করলে নিজেরাই খুব সমস্যার মধ্যে আছি। ওই অভিজ্ঞতাটা শেয়ার করতেই আসা। আমাদের এই যাত্রা কিন্তু আজকে আমরা এখন যে অবস্থায় আছি সেটা কিন্তু একদিনে হয় নাই। প্রায় 40-45 বছর আমরা পরিশ্রম করার পরে আল্লাহ আমাদেরকে এই একটা অবস্থায় নিয়ে আসছে। দুর্ঘটনার উপরে তো কারো কোনো হাত নাই। তবে এখন যেটা বুঝতে পারতেছি আমরা, যে এই যে মনে করেন এই 5টা মেডিকেল কলেজ, আমাদের অনেকগুলো হসপিটাল আমরা চালাই, এবং এই বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে একটা, আমরা মনে করি একটা উল্লেখযোগ্য জায়গা আমরা কভার করে রাখছি। কিন্তু এইটাকে সবাই যে খুব ভালো নজরে দেখে তাও কিন্তু না। আমরা অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি। তবুও যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ সেই বিপদ থেকেই অনেক কিছু মানুষ শেখে। সেই কষ্টটা শেয়ার করতে আসা। ঈদের দিন যখন মানুষ সুখের সাথে তাদের সুখ মানে আনন্দ উপভোগ করে, আমরা তখন সাংবাদিক সম্মেলন করি। ওই একটা অবস্থায় কিন্তু আমাদের সময়টা কাটছে। ওই সময়টা ছিল আমাদের ওইরকম একটা সময়। মানুষ যখন ঈদের আনন্দ নেয় তখন আমরা সাংবাদিক সম্মেলন করি। ঈদের দিন যখন দেখেন এই ক্রাইসিসকে কী করে ওভারকাম করতে হবে, ওই ক্রাইসিস ওভারকামের এই বইটা আমি 400 টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে সারাদিন এই বইটা পড়ছি, যে কী বিপদে পড়লাম। এই হসপিটালের থেকে 3 ঘন্টার মধ্যে 6টা বাচ্চা মরে গেল, এর জবাব কি করে দিব? মানুষ তো আমাদেরকে জিজ্ঞাসা করবে এর কি কারণ এবং এর কি জবাব দিব। মানুষকে কি করে ফেস করব, কি করে মিডিয়া ফেস করব, কি করে মা বাবাকে ফেস করব, কি করে আমার প্রশাসনকে ফেস করব, কি করে নিজেকে ফেস করব। এই সময়টায় কাটছে 28 তারিখ সারাদিন। অনেস্টলি নিজেদের সাথে শেয়ার করতেছে এটা, জাস্ট আপনাদের সাথে। তারপরে দেখেন আপনারা, আমরা কিন্তু হিউম্যান বিং, আমাদের কিন্তু জীবনটা কিন্তু খুব ডেলিকেট। দ্যাট ইজ রিয়ালিটি। ওই মেমব্রেনের প্লাস মাইনাস সামান্য একটু যদি পিএইচ গন্ডগোল হয় মরে যাব, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতার মধ্যে কিন্তু আমরা বেঁচে আছি। মৃত্যুর আগে তো শুধু একটা মায়ের পেটে শুধু হার্টটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, জন্মের পরে লাংসটা আসে এবং হার্ট লাং মিলিয়ে আমাদেরকে রাউন্ড দি ক্লক বাঁচিয়ে রাখে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু ওই হার্ট লাংয়ে আমাদেরকে পাহারা দিয়ে বাঁচিয়ে রাখে। যে কোনো সময় কোনোটার যদি সামান্য এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমরা নাই। এইরকম একটা কন্ডিশনে আমরা বেঁচে থাকি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এই বাঁচা মরার উপরে আমাদের কারো কিন্তু কোনো হাত নাই। ডাক্তার হিসাবে আমরা আছি, কিন্তু আমরা ডাক্তার হিসেবে কতটুকু জানি? 5-10 বছর আগে, 20 বছর আগে যা জানতাম হেলিকোব্যাক্টের পাইলোরি, আজকে সেটা নতুন করে জানি। তখন আমি জানতাম না। তখন যদি বলতাম যে পেপটিক আলসারের চিকিৎসা ব্যাকটেরিয়া দিয়া পেপটিক আলসার হয় আর অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা হয়, তাহলে আমাকে পাগলা কারোতে নিয়ে যেত। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কাজে এইটা আমাদেরকে বুঝতে হবে। আর কি ঘটনা ঘটেছে সেটা আমরা আজ পর্যন্তও জানি না। আজকে বিকালে হেলথ মিনিস্টার এটা নিয়ে মিটিং করবেন, উনি আজকে তদন্ত রিপোর্ট দিবেন, কিন্তু ওই তদন্ত রিপোর্টে আমরাও আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে একটা তদন্ত কমিটি আমরা করেছি। আমি ওই তদন্ত কমিটির হেড ছিলাম, আমিও দেখেছি। অনেস্টলি বলছি, আমরা এখনও জানি না যে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড অফ ডেথ অফ দিস বেবি। এই বাচ্চাটা কেন মারা গেল আমরা এখনও বলতে পারবো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কিন্তু দেখেন, নাথিং হ্যাপেন্স উইদাউট পারপাস। পৃথিবীতে কোনো ঘটনায় কিন্তু কোনো কারণ ছাড়া ঘটে না। একটা কারণ তো অবশ্যই আছে। দ্যাট ইজ দ্য বাস্তবতা। বিড়াল যখন হাঁটে, সাধারণত মাটিতে হাঁটে, গাছে যখন উঠে তখনও বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং, কিছু একটা ঘটনা ঘটবে। এই জন্যই কিন্তু এই সিগন্যালটা আমাদের মনে রাখতে হবে। মহিলা যখন এই প্রীতিলতা যখন মারা যায় তখনই ব্রিটিশ ছাড়ে দেশ। ওর মতো লোক যদি, মহিলা যখন না মারা যেত, ও কিন্তু জীবন না দিলে কিন্তু ব্রিটিশ দেশ ছাড়তো না। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। বাংলাদেশের এই নারীরা যখন বন্দুক হাতে নিয়েছে তখনই দেশটা স্বাধীন হয়েছে।
ওই স্যাক্রিফাইস না হলে দেশ স্বাধীন হইতো না। প্রত্যেকটা ঘটনার পিছনেই কিন্তু একটা স্যাক্রিফাইসের পিছনেই কিন্তু একটা সম্ভাবনা থাকে। আমরা আজকে যেখানে আসছি আমরা কিন্তু স্যাক্রিফাইস করে এখানে আসছি, আমাদের স্যাক্রিফাইসের বদৌলতে কিন্তু আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কাজে এটাকে ছোটো করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আমি আরেকটা কথা বলতে চাই, সিম্পল একটা ঘটনা একটা মানুষকে পরিবর্তন করে দেয়। মানুষের শরীর এবং মানুষের মন দুটাকে এক জায়গায় যখন করে না, মানুষটা কিন্তু একটা স্ফুলিঙ্গে পরিণত হয়। একটা এক্সাম্পল আমি দিতে চাই, ইরানের একটা বোম্বিংয়ে যখন একটা স্কুলের 78 বাচ্চা মারা গেল, পুরা ইরান নেশনটাকে একটা বোমে পরিণত করে দিল। সেই ইরানের দেখেন আজকে আমেরিকাও ইসরায়েল তার সাথে পারে না। ওদের যে নেগোশিয়েটিং টিম গেল, ওই টিমের যে প্লেন ছিল, প্লেনের প্রত্যেকটা সিটের সাথে ওই বাচ্চাদের ছবি লাগানো, এবং তারা যে পেপার ক্যারি করছে, দ্যাট ইজ দ্য ইমোশন। তার মানে কি, তারা ওইটাকে ক্যারি করছে। সুতরাং মানুষের যখন শরীরের শক্তি এবং মানসিক শক্তি এক হয় না, তখন তার সাথে আর কেউ পারে না। আমি এই প্রসঙ্গটা কেন আনলাম দেখেন, মানুষের যখন হুয়েন সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি ইজ অ্যাটাকড হয়, তখন ওই মানুষটার মানসিক শক্তি এবং তার শরীরের শক্তি এক হয়ে যায়, তখন আর তাকে কন্ট্রোল করা যায় না। এইটাই বাস্তবতা। আমাদের এই যে এই হসপিটালে আমরা যখন রোগীদের সেবায় ব্যস্ত, তখন আমাদের এই হাসপাতাল কিন্তু বিরাট একটা মবের শিকার হয়ে যাচ্ছিল। আমরা আমাদের হাসপাতাল কিন্তু রোগীদের সেবা দিতে পারতেছিলাম না একটা সময়। আমি তখন সন্ধ্যার সময় হসপিটালে উপস্থিত। কিছু সংখ্যক, আমি বলবো না যে সবাই তারা সাংবাদিক, তারা জোর করে আমাদের হসপিটালে ঢুকবে। তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি, যেখানে হাসপাতালে রুগী আছে আমরা সেবা দিতে পারছি না। হেলথ মিনিস্টার হাসপাতাল ভিজিট করে চলে গেছে, তারপরেও তারা জোর করে হসপিটালে ঢুকবে। আমরা প্রতিষ্ঠানের রক্ষার্থে আমরা পুলিশ ডাকলাম, আমরা র্যাব ডাকলাম, তারা বলছে আমরা কিছু করতে পারবো না। তখন আমাদের সাথে কথা হচ্ছে, এক পর্যায়ে আপনার ঝাড়ুদাররা কি করে কথা বলছেন? আপনি ওনাকে ঝাড়ুদার বলতে পারেন। দেখেন, এই একটা আমার সেবিকাকে যখন ঝাড়ুদার বলছে, ও কিন্তু আর তখন নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আমার প্রতিষ্ঠানে আইসা আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যদি আমাকে অপমান করে, ওর সেলফ রেসপেক্ট কিন্তু ও নিজেকে কিন্তু ঘুরে দাঁড়াইছে। আর ঘুরে দাঁড়াইছে বলে ওখানে কোনো আইন শৃঙ্খলা লাগে নাই, ওরা কিন্তু নিজেরাই তাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে থেকে তাড়াই দিছে। এইটা বুঝতে হবে যে সেলফ রেসপেক্টটা বিরাট ব্যাপার। তারা কিন্তু ওই ঝাড়ু নিয়ে আর ঝাড়ু দেয় নাই, তারা কিন্তু তাদেরকে ঠিকই বাড়ি করে দিচ্ছে। এদিকে ততক্ষণে দেখেন, হাসপাতালের ঠিকই তাদেরকে বাড়ি করে দিচ্ছে। এটাও কিন্তু দরকার আছে। তারপরও আমরা বলি টু বি পজিটিভ, ওইটাকে আমরা ভুলে যেতে চাই, ওইটাকে আমরা পছন্দ করি না। ওই সময়ই আমি যখন নিচে নামি, আমাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে এটাকে আপনি কীরকমভাবে দেখেন। আমি বলছি এটাকে আমি ভালোও দেখি না, এটাকে আমি খারাপও দেখি না, এটাকে আমি প্রশংসা করব না, কিন্তু আমি নিন্দাও করব না ফর দ্য সেক অফ মাই প্রপার্টি। আমার এখানে বাচ্চারা ঘুমাই আছে, আমার এখানে শিশু ঘুমাই আছে, আমার এখানে রুগী ঘুমিয়ে আছে। আপনি এখানে ঢুকে মপ করবেন, আর আমার খালারা আপনি তাকে বলবেন যে ঝাড়ুদার, যাকে আমি খালা ডাকি, আমি তাকে পরিবেশ কর্মী ডাকি। সুতরাং এই সম্পর্কে আমার বক্তব্য একটাই, তবু আমরা বলবো উই টেক ইট পজিটিভ। আমরা এখান থেকে খারাপটা নিব না, আমরা এখান থেকে ভালোটা নিব। আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমরা একটি বিপদে আছি, ডেফিনেটলি বিপদে আছি। আমরা কারোর সাথে কনফ্লিক্টে যাব না, এবং বিপদ কিন্তু খুব বেশি দিন থাকে না। বন্যা কিন্তু সব ডুবে দেয়, আমরা ডুবে আছি, কিন্তু বন্যা একসময় কাটবে, এবং কাটার পরে ওই রকম শস্য শ্যামলা প্রান্তর হবে। আমরা আবার এই হাসপাতাল, আমাদের এই পরিবেশ আবার ওই রকম শস্য শ্যামলা করে তুলব। আমরা ওই দিনের অপেক্ষায় আছি, আমরা ওই দিনের অপেক্ষায় আছি। ধ্বংসের মধ্যেই সৃষ্টি থাকে। টুইন টাওয়ার গেছিল বলে আরেকটা টুইন টাওয়ার তৈরি হয়েছে। যে ওয়ার্ড আমাদের 6টা শিশু মারা গেছে, আমরা ওখানে দেখতেছি, আমরা ওখানে ফল খুঁজতেছি, এবং ওই রুমটায় আমরা আবার রিনোভেট করব, ওই রুমটায় আরও সুন্দর করব, এবং ওই রুমটা আরও সুন্দর পরিবেশ করব, যাতে ওইখানে যদিও কোনো সামান্য ফল থাকে ওইটা আমরা কারেক্ট করব ইনশাল্লাহ, যাতে ওইখানে আর দুর্ঘটনার সামান্যতম সম্ভাবনা না থাকে। এটাই আমাদের শিক্ষা। হোয়াট উই হ্যাভ লার্ন, এইটাও আমাদের বুঝতে হবে। আমরা যে কি শিখলাম এখান থেকে, সেটা আমাদের বিরাট একটা শিক্ষা।
ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা আমি দেখিয়ে দিয়েছি। আমরা যদি একত্র থাকি ওইটা আমাদের বিরাট শক্তি, সেটা আমরা তো প্রমাণ করে দিয়েছি যে ইট ইজ পসিবল হাউ টু ওভারকাম ক্রাইসিস। সেটা এখনও শিখছি। এই যে আপনাদের কাছে আসছি না, এটা শেখার জন্য আসছি যে ক্রাইসিসটা কী করে ওভারকাম করতে হয়, সেটা শেখার জন্য আজকে আসা। আর কি, সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি বার্থ রাইট। আমার খালাদেরকে ইউনিভার্সিটিতে শিখতে হয় নাই যে তোমার সেলফ রেসপেক্টটার জন্য কি করতে হবে। ওকে যখন ঝাড়ুদার বলছে ও কিন্তু আর দেরি করে নাই, ওর সেলফ রেসপেক্ট মানে কন্ট্রোল করার জন্য ও কিন্তু দাঁড়িয়ে গেছে। কাজেই সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটিটা বার্থ রাইট, এটার জন্য ইউনিভার্সিটি পাস করতে হয় না। মেনি হাই প্রোফাইল ভিজিটার্স, আমাদের এই দুর্ঘটনা ঘটছে বলেই অনেক লোক যাদেরকে আমরা জোর করে হসপিটালের ভিজিট আনতে পারতাম, তারা ভিজিট করে গেছে, তারা দেখে গেছে যে এটা কী হসপিটাল, এখানে মেনটেন্যান্স কীভাবে করে, হোক খারাপ হোক ভালো, তবু তো দেখে গেছে। একবার হলেও তাদের মনে পড়বে যে 8 দিন হাসপাতালটা কী জিনিস, খারাপ না ভালো। এটা একটা আমাদের পজিটিভ দিক। ক্রাইসিসে পড়লে না আইডেন্টিফাইজ ফ্রেন্ডস অ্যান্ড এনিমিজ, আমরা বুঝতে পারতেছি যে কারা আমাদের ফ্রেন্ডস কারা আমাদের এনিমি। এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই ক্রাইসিসটা। আর কি, উই হ্যাভ গট পাবলিসিটি। হ্যাঁ, আমাদের পাবলিসিটি হচ্ছে তো, কিন্তু পাবলিক কিন্তু খুঁজে বেড়াচ্ছে এখন। আদিলের নাম যারা জানতো না তারাও এখন জানে। আর একটা কি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখন জাস্টিস চাই। জাস্টিসটা কি, সে জাস্টিস মানে খুঁজতেছি। এই যে আমাদেরকে এই এনআইসিউ সারা বাংলাদেশে সবচেয়ে বড় এনআইসিউ এইটা, সে এনআইসিউ কেউ কেউ এটাকে বলে এটা নাকি গুয়াতেমালা কারাগার। এই গুয়াতেমালা কারাগারে ঢোকার জন্য আমাকে প্রতিদিন 10টা-12টা টেলিফোন করে যে আমরা এই গুয়াতেমালা কারাগারে ঢুকতে চাই। সুতরাং এই গুয়াতেমালা কারাগারে ঢোকার জন্য মানুষ টেলিফোন করে ঢুকতে চায়। কাজে ওইটা যে গুয়াতেমালা কারাগার কি কারাগার না, এবং আমরা প্রাউড ফিল করি যে ওরকম একটা গুয়াতেমালা কারাগারের মালিক আর দিন। তার কারণ তারাই এটা বলে যারা জানে না যে হোয়াট ইজ এনআইসিউ। এনআইসিউ একটা কারাগার, ওখানে আমিও ঢুকতে পারি না, যিনি তৈরি করছেন উনিও ঢুকতে পারে না। তার কারণ ওইখানে ওই বাচ্চাদের কাছে যাওয়ার অধিকার আমার নাই, ওটা কারাগারই। যারা বোঝে না, যারা জানে না হোয়াট ইজ এনআইসিউ, তারাই কমান্ড করে যে ওইটা একটা গুয়াতেমালা কারাগার। এইটাও আমি মনে করি আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমরা এরকম একটা কারাগার তৈরি করতে পারছি, যেটা বাংলাদেশে কারণ নাই। আরেকটা আমি বলতে চাই, এইটা একটা হসপিটালের ফ্রি বেডের চিত্র, এটাও একটা ফ্রি বেডের চিত্র। তাইলে একই বাংলাদেশে, তারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। এটাও প্রশাসন দেখে, এইটাও প্রশাসন দেখে। তাইলে আমি এই জাস্টিস চাই যে একই দেশে একই নাগরিকের জন্য 2 রকম বৈষম্য কেন থাকবে? কেন আমি মানুষের কথা শুনবো? আমার হাসপাতাল যদি এরকম হয়, একই বাচ্চা যদি ওখানে চিকিৎসা হয়, তাহলে আমি কেন এই বৈষম্যের শিকার হব? সুতরাং উই ক্যান ক্লেম জাস্টিস ইন দ্য সেম কান্ট্রি, এটা আমি বলতে চাই। এটা আমি স্লাইডে দেখাচ্ছি এই জন্যেই, সব মানুষ তো এক না। আমাদের ঝাড়ুগুলোই ফুলের মতোই থাকবে। অনেক খালা বলছে স্যার ঝাড়ুগুলো বদলিয়ে দেন, এরকম করেন না। আমরা বলছি যে না, ঝাড়ুগুলো ওই রকমই থাকবে। ইন্নাল্লাহ মাস সাবেরিন বলছি, সবুরে আল্লাহ বলছে সবুরকারীর সাথে আল্লাহ আছে। সুতরাং আমরা সবুর করো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। সুতরাং আমরা আজকে আসার উদ্দেশ্যই নেই যে আমরা বিপদে আছি, সবাই বিপদে আছি। আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে নিব এবং এই বিপদ থেকে আমরা সম্মিলিতভাবে এখান থেকে আমরা উত্তরণ ঘটাবো। আমাদের যদি কোনো ভুল থাকে, আমরা এখনও সার্চ করছি, ভুলের থেকে আমরা শিক্ষা নিব। এবং ডেফিনেটলি যদি আমরা আমাদের মেধা মনন এবং ইচ্ছা দিয়ে কাজ করি, ইচ্ছা করে যদি কারো ক্ষতি না করে থাকি, এই ভুল থেকে আমরা ইনশাল্লাহ উত্তরণ পাব, অবশ্যই পাব। আপনাদেরকে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।